সবাই দেখতে পাবে তো হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, এখন লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে তাই তো? হ্যাঁ, হচ্ছে। হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তাহলে আমাকে আবার হোস্ট করে দাও। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। হয়ে গেছে। আমাকে হোস্ট করে দিয়েছো না? হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, হয়ে গেছে। এইভাবে আপনাদের ওখানে একটা কপি আছে তো? অম্লান, তপন বাবু, হ্যাঁ, আপনারা পরে তাহলে হ্যাঁ ওটা তুলে ধরবেন তাহলে পরে। হ্যাঁ, ঠিক আছে। স্যার অনির্বাণ দা ঢুকতে পারছেন না। ও কেন হচ্ছে বুঝতে পারছি না তো। এখানে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, লিংকে ক্লিক করলেই হবে তো?
হ্যাঁ হ্যাঁ, লিঙ্কে ক্লিক করলে হবে, জুম লিঙ্কটা ক্লিক করলেই হবে। কুমার কি আরেকবার পাঠিয়ে দেবে অনির্বাণদার কাছে শুধু লিঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো পাঠালাম, কিন্তু পাঠালে? ওটা- আচ্ছা, হ্যাঁ, এই লিঙ্কটাতে বলছেন যে পাসপোর্ট চাইছে। পাসপোর্ট কোথায়? ও পাসপোর্ট চাইছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি দেখছি আমার পাসপোর্ট শুদ্ধ যদি থাকে, যেটা সেটা। পাসপোর্ট পাসপোর্ট তো নিচেরটা, নিচেরটা না, নিচেরটা তো নেই। এই যে যেটা সাদা কালো হয়ে আছে যে ও আচ্ছা, আমি দেখছি এটা। আচ্ছা, পাসপোর্টটা তো নিচেই দেয়া আছে লিংকের। হ্যাঁ, প্রথম যে- যে লিঙ্কটা পাঠিয়েছিলাম সেখানে ছিল ওটা, কিন্তু এটাতে আর নেই। স্মল টি 0 টি ক্যাপিটাল টি এফ জে 4, এটা তো? না না না, ওইটা কি? হ্যাঁ, দেখছি, আমি দেখছি। কোনটা দেখি তো? এই যে আমি 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 পাসপোর্ট শুদ্ধ একটা পাঠিয়ে দিচ্ছি অনির্বাণদাকে। ওইটা মারো তো দেখি, স্মল টি। পাসপোর্ট স্যার পাসপোর্টটা একটু না দেখি আর পাসপোর্টটা সিনসিয়ার কি বলছে দেখি বলে আপনাকে পাঠিয়ে লাগবে, দিচ্ছি। মানে হ্যাঁ, অন্য হ্যাঁ, ঢুকতে হ্যাঁ। পারছে না। আমরা কেউ ও বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুমার, আমি তোমার তোমার মেলে পাঠিয়ে দিচ্ছি, ওটা যাকে যাকে হোক সবাইকে পাঠিয়ে দাও, ওকে, ঠিক আছে? আমি দেখছি, দাঁড়াও, আমি এটা এটা পাঠিয়ে দিচ্ছি, তোমাকে পাঠাই, তুমি সবাইকে পাঠিয়ে দাও, যে মানে যারা যারা ঢুকতে পারবে না। পাঠিয়েছি, পেয়েছো? দেখো। কিন্তু কুমার, পেয়েছো ওটা? পেয়েছে না? আচ্ছা, তাহলে কুমার, যারা ঢুকতে পারছে না সবাইকে ওটা পাসপোর্ট শুদ্ধ ওটা পাঠিয়ে দাও। সঞ্জয়, এটা পাসপোর্ট চাইছে কেন ব্যাপার বুঝতে পারছি না। আমরা তো আগের বার তো শুধু লিঙ্ক দিয়েই তো সবাই ঢুকতে পেরেছিল, তাই না? এবার তো হয়েছিল।
পাসপোর্ট চাইছে কেন? ওই লিঙ্কের ওখানে ক্লিক করলেই চলতে পারার কথা। অনির্বাণদা কিছু অসুবিধা হচ্ছিল না? হ্যাঁ, বস্তুত আমি এখনো দেখতে পাচ্ছি না, সেটা আশা করি এক্ষুনি ও পারবো। হ্যাঁ, আমি দেখছি, এটা 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 হ্যাঁ, এই তো ভিউটারে ছিল। হ্যাঁ, অসুবিধা মানে আমার পাসপোর্ট চাইছিল। এবারে আচ্ছা। কুমার যখন পাসপোর্টটা পাঠালো, তখন যখন দ্বিতীয়বার চেষ্টা করলাম, তখন আর পাসপোর্ট চাইলো না। আচ্ছা, এটা হ্যাঁ, খুবই কারণ পাসপোর্ট ছাড়াই অনেকে ঢুকে পড়েছেন, তাই আমি একটু হ্যাঁ। আগে কখনো চাই প্রথমবারই দেখলাম পাস করতে চাইছে। ও আচ্ছা। মানে দুবার চেষ্টা করলেও হলো না, এইবারে দেখলাম পাসপোর্টটা যেহেতু আমি জানি, সেজন্য ও আমাকে ঢুকতে দিল, আমাকে বলতে হলো না। এটা খুবই খুব ইন্টেলিজেন্ট। পাসপোর্ট কি মানে সবসময় একই থাকে? পাসপোর্ট একটা থাকে, কিন্তু ওটা লাগে না, মানে ওটা সেটা কি ওই যে অনির্বাণ পাসপোর্টটা আমি জানি, মানে ওটা কি তোমাদের এখানে সবসময় একই পাসপোর্ট সবই? না না, এই লিঙ্কটার সঙ্গে একটা পাসপোর্ট থাকে আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ। যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওটার সঙ্গে একটা পাসপোর্ট থাকবে, এবার সেইটা দিয়ে সবাই ঢুকতে পারবে, যদি না আর মানে লিঙ্ক দিয়ে ঢোকা যায়। অনুপম দা বলছেন নো সাউন্ড, এবার শুনতে পাচ্ছেন? हाँ चार्ज करना है थोड़ी देर 10% आने तक। इसको लगा दीजिए।
তোমার 6:10 হয়েছে, আমরা কি শুরু করে দেবো? আচ্ছা, একটু 2-3 মিনিট যদি অপেক্ষা করা যায়, মানে অনেকে এই বিভ্রাটের কারণে ঢুকতে অনেকের একটু দেরি হচ্ছে, আমরা যদি 2-3 মিনিট আচ্ছা। অপেক্ষা করি তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। आप ये वायलेंस वाली किताब ले जाना चाहते हैं? नहीं। अभी क्या पढ़ रहे हैं आप? अभी फ्लाइट में वो पढ़ रहा था, गदर अच्छा। एनबीडी की किताब है। पंजाब की, क्या नाम है? अच्छी किताब।
আমরা কি এখন শুরু করতে পারি? যারা আরো আসবেন তারা যোগ দেবেন যেমন। হ্যাঁ, হ্যাঁ আপনারা কি হ্যাঁ বলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুরু করে দিন। হুম। যারা আসবেন পরপর আসতে থাকবেন। ফোনেও বলে দেবেন। ফোনে বলে দিতে পারবেন? হ্যাঁ, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকের সময় আছে আমাদের এখনো, 6-7 মিনিট। আর সবাইকে অনুরোধ করব আপনাদের মাইক্রোফোনটা যদি মিউট করে রাখেন, যখন বলবেন তখন। আজ আমরা এখানে যে কারণে সবাই একত্রিত হয়েছি, আপনারা সবাই জানেন যে এই রিপোর্টটি বুঝলাম না দেবগুলো ভালো তো এমনি চলে একটা খুনের খবর আছে খবর আছে আলমগুলোকে লাগিয়ে দিই তো ভুলে দিই দিয়েছে একটা সত্যি কথা বলছি। বলে রিপোর্টটা কালমে বলে যাচ্ছে। আজকের যে অনুষ্ঠান আমরা সবাই একত্রিত হয়েছি, এটি একটি রিপোর্ট প্রকাশ উপলক্ষে। আপনারা সবাই জানেন রিপোর্টটি লার্নিং টুগেদার দ্য অপরচুনিটি টু অ্যাচিভ ইউনিভার্সাল এডুকেশন। এই রিপোর্টটি প্রস্তুত করেছেন শিক্ষা আলোচনা এবং তার সদস্যরা। এখানে সবাই উপস্থিত আছেন যারা শিক্ষা আলোচনার সঙ্গে যুক্ত, সবাই আছেন। এছাড়াও আরো অনেকেই আছেন যারা এই এই উদ্যোগটির সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন। সবাইকে আমার নমস্কার জানাই। আজকে আমরা এই রিপোর্টটি প্রকাশ উপলক্ষে 2-4টি কথা আমরা শুনবো সবার থেকে যারা এই রিপোর্টটির সঙ্গে যুক্ত ছিলেন এবং যে যারা এটাকে রিপোর্টটি দেখেছেন ইতিমধ্যেই, এবং তাদের থেকেও কিছু শুনবো। প্রথমে আমি আমার অভিনন্দন জানিয়ে শুরু করি শিক্ষা আলোচনার সদস্যদের, যারা এই রিপোর্টটি প্রস্তুত করেছেন তাদের প্রতি আমার অভিনন্দন। ওদের থেকেই আমরা শুনে নেব যে রিপোর্টটি এই প্রতিবেদনটির প্রয়োজনটা কোথা থেকে আমরা অনুভব করলাম, ওরা অনুভব করলেন সবাই, এবং রিপোর্টটি কিভাবে প্রস্তুত হলো। শিক্ষা আলোচনা সম্পর্কে এখানে যারা আছেন তারা সবাই যদি পুরোপুরি না জেনে থাকেন সে সম্পর্কেও 2-4 কথা বলার থাকবে। এইভাবে আমরা ভেবেছি যে সকলের কথা এখানে শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। প্রথমে আমি অনুরোধ করব শ্রী অনিরুদ্ধ হালদার, উনি একটু শিক্ষা আলোচনার সম্পর্কে কয়েকটি কথা বলবেন। শ্রী অনিরুদ্ধ হালদার, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের বক্তব্যগুলো যেন খুব সংক্ষিপ্ত হয়, 4 থেকে 5 মিনিটের মধ্যে যদি এক একজন আমরা বলি, বা 5 থেকে 7 এরকম হতে পারে কখনো, সেটা বিষয়ের অনুসারে তার মধ্যে যদি সীমিত রাখি তাহলে খুব ভালো হয়। প্রথমে শ্রী অনিরুদ্ধ হালদার বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকের আমাদের এই জুম লিংকের মিটিং এ সকলকে যারা উপস্থিত হয়েছে সকলকে আমরা শিক্ষা আলোচনার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আজকে আমাদের একটা খুবই খুশির দিন যে আজকে আমরা একদম শিক্ষা আলোচনার একদম নিজস্ব সম্পদ একটা তৈরি করতে চলেছি এবং সেটা পাবলিশও হবে আজকে। তো শিক্ষা আলোচনার তৈরিটা আমরা কেন করলাম এটা নিয়ে বলতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হয়। সেখানে আমরা কোন জায়গা থেকে, কোন তাগিদ থেকে আমরা শিক্ষা আলোচনাটাকে তৈরি করলাম সেটা একটু জানা দরকার। বিগত 2 দশক থেকে পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার অবস্থা নিয়ে মানুষের মধ্যে একটা
বিশেষত অধ্যাপক অমর্ত্য সেনের সক্রিয় যোগদানে প্রতিটি ট্রাস্টের যে সমস্ত রিপোর্ট, স্কুল শিক্ষাকে নিয়ে যে সমস্ত রিপোর্টগুলো বেরিয়েছিল, তার ফল যখন প্রকাশ হয় তারপর থেকে শিক্ষানীতি ও সরকারি স্কুল শিক্ষকদের কর্তব্যবোধ, এই দুটোকে নিয়েই মানুষের মধ্যে একটা ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। এবং দুঃখজনকভাবে একটা কথা আমাদের সমাজে বারবার শোনা যেত, যেটা কিনা প্রাথমিক শিক্ষকরা কিছুই করে না। কিন্তু প্রাথমিক শিক্ষকদের এই সমালোচনা করার সময় আমরা অনেক সময় ভুলে যাই যে প্রাথমিক শিক্ষকরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই তারা কাজ করে। তারা চাইলেও সরকারি এবং সামাজিক উদাসীনতার কারণেই তাদের সমস্ত ইচ্ছা শক্তি এবং ক্ষমতাকে পূর্ণভাবে দিতে পারে না। হ্যাঁ, একথা সত্যি, প্রাথমিক শিক্ষকদের একাংশের মধ্যে এই দায়িত্ব এবং কর্তব্যবোধ পালনের একটা ব্যাপক অংশে একটা অবহেলা আছে। ঠিক উল্টো দিকেই আমরা যদি লক্ষ্য করি, দেখব বেশ কিছু শিক্ষক, মানে একটা শিক্ষক সমাজের একটা বড় অংশ, তারা একটা বড় অংশেও যারা আছে সীমাবদ্ধতার মধ্যে থেকে বিভিন্ন অসাধ্য সাধন তারা করে চলেছে, সেটাও আমাদের নজরে আনার দরকার। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখি যে এই ধরনের স্কুল গুলোকে এবং এই স্কুলের সঙ্গে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করেন, তারা কিন্তু কখনোই প্রচারে আলো আসেন। আমরা এখানে প্রচার বলতে তাদেরকে অ্যাড দেওয়ার কথা আমরা বলিনি কখনোই, এবং সেটা নিয়ে আমরা কখনো ভাবিও না। আমরা ঠিক এইটাই বলতে চাই, এই শিক্ষক, যে সমস্ত শিক্ষকরা যারা সীমাবদ্ধতার মধ্যে থেকে অসাধ্য সাধন করছে, আমরা প্রচারটা এরকম চাইছি যে তাদের কাজ থেকে পাশাপাশি আরো কিছু স্কুল তাদের কাজ থেকে উৎসাহিত হোক, এই প্রচারের কথা আমরা কিন্তু বারবার বলতে চেয়েছি। এই ধরনের শিক্ষকদের নিয়ে আমরা একটা সময় একটা আলোচনার আয়োজন করি। সেখানে যে সমস্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন, তাদের কথার মধ্যে উঠে আসে নানা সংস্কারের কথা, বিদ্যালয় সমুদায়কে কিভাবে বদলে দিতে পারে তার কথা। পরবর্তী সময়ে লক্ষ্য করা যায় যে হাজারো সীমাবদ্ধতার মধ্যেও বেশ কিছু শিক্ষকের বিভিন্ন প্রচেষ্টা অন্যান্য সরকারি প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশকে ধীরে ধীরে কাজের উৎসাহ যোগাচ্ছে। এই ভাবনার, এই কাজের দৃষ্টিভঙ্গির আদান প্রদানের গর্ভেই শিক্ষালোচনার জন্ম। প্রাথমিক শিক্ষার উন্নতিতে শিক্ষকদের ব্যাপক অংশকে উদ্যোগী করে তুলতে পারলে যে একটা বড়সড় সামাজিক পরিবর্তন আসতে পারে, সেই ভাবনা থেকে 2015 শিক্ষালোচনা শুরু হয়। শিক্ষালোচনা মূলত আমাদের প্রাথমিক শিক্ষকদের নিয়েই মঞ্চ। এখানে শুধু শিক্ষার্থীদের পঠন পাঠন নয়, তাদের সার্বিক উন্নতি, বিদ্যালয় ভিত্তিক কাজের একটা রূপরেখাও আমরা সেই সময় সেই আলোচনা প্রেক্ষিতেই আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম। সেখানে আমরা যেগুলোকে মাথায় রেখে আমরা আলোচনাটা শুরু করেছিলাম শিক্ষালোচনার জন্মলগ্নে, আর্থসামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখেই প্রাথমিক স্তরের সমস্ত শিশুদের ভর্তিকরণ সুনিশ্চিত এবং হাজিরা সুনিশ্চিত করার জন্য কর্তব্য নির্ধারণ, গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় কর্ম নির্ধারণ, প্রাথমিক শিক্ষাকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপকতর অর্থে প্রয়োগ, পরিকাঠামোগত পরিস্থিতি নিরিখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অভিভাবক ও ব্যাপক সমাজের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। এই ছিল আমাদের পথ চলার শুরু। পরবর্তীতে 2016 সালে আমাদের প্রথম বার্ষিক অধিবেশন হয় উত্তর চব্বিশ পরগনার সরবনগরে। 2017-তে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দ্বিতীয় অধিবেশন। 2018 সালে পুরুলিয়াতে টামনায় তৃতীয় অধিবেশন হয়, এবং চতুর্থ অধিবেশন হয় বোলপুরে 2020 সালে। এবং এই কথা বলতে গেলে আমাদের একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেই সময় থেকেই অধ্যাপক সুকান্ত চৌধুরী সবসময় আমাদের মাথার উপর ছিলেন, এবং উনি বারংবার আমাদের উৎসাহ দিয়েছেন এবং নানান রকম পরামর্শ দিয়েছেন। এবং ঠিক এই সময়ের মধ্যেই আমাদের মধ্যে প্রায় 1002 শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে সরাসরি ভাবে এই উদ্যোগের সঙ্গে রয়েছেন, এবং প্রায় 105 প্রাথমিক বিদ্যালয় আমাদের সঙ্গে সরাসরি কাজ করছে। বিদ্যালয়গুলোতে পঠন পাঠন, খেলাধুলা, পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদির মধ্যে গড়ে উঠেছে স্থানীয় মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক। এবং আমরা এই ধরনের কাজকর্ম করতে করতে যখন আমাদের অভিজ্ঞতা বাড়লো,
তখন আমরা বাস্তব কর্মকাণ্ডে যে সমস্ত সমস্যা উঠে আসছে এবং তার সমাধান খোঁজার জন্য আমাদের মনে হলো যে কিছু গবেষণার কাজের প্রয়োজন আছে। কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বাধাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার পথ খুঁজতে চাইলে অবশ্যই আমাদের কাজের গভীরে পৌঁছাতে হবে এবং সমস্যাটাকে গভীরে পৌঁছাতে হবে। শিক্ষালোচনার সঙ্গে প্রথম থেকেই শিক্ষা জগতের বিভিন্ন স্তরে মানুষের একটা নিবিড় যোগ ছিল। বহু মাধ্যমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক আমাদের মধ্যে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, যা এই রাজ্যে একটি নতুন দিকের সূচনা করেছে। এটাই হলো শিক্ষা নিয়ে একটি বৃহত্তর সামাজিক জোট। 2018 সালের প্রতিটি ইন্ডিয়া ট্রাস্টের সঙ্গে আমরা যৌথভাবে প্রাইমারি এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল দ্য স্কোপ ফর চেঞ্জ নামে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যা সরকারি শিক্ষা ব্যবস্থার বিশেষ কিছু পরিবর্তনে বলে আমরা মনে করি। এবং যারা এই রিপোর্টটা দেখেছেন এবং পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে নিশ্চয়ই অনেকে উপলব্ধিতে আনতে পেরেছেন। আজ শিক্ষালোচনা আরো বিস্তৃতভাবে লার্নিং টুগেদার দ্য অপরচুনিটি টু অ্যাচিভ ইউনিভার্সাল এডুকেশন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হতে চলেছে। আমরা আশাবাদী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজের প্রতিটি শিক্ষার্থীকে সার্বিক শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য কাজ আরো নিবিড়ভাবে শুরু করতে পারবো। এই আশা রেখেই এই শিক্ষালোচনার প্রারম্ভিক কথা আমি শেষ করলাম। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ বাবু। এরপর শ্রী অম্লান বিষ্ণু, উনি বলবেন যে প্রতিবেদনটা কিভাবে তৈরি হলো, পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সংক্ষেপে উনি বলবেন। অম্লান বিষ্ণু। সকলকে নমস্কার। এই রিপোর্টের প্রস্তুতি শুরু হয় লকডাউন শুরু হওয়ার কয়েক মাস পর। প্রথম দিকে আমরা হতভম্ব ছিলাম, কিন্তু ক্রমে দুশ্চিন্তা বাড়তে লাগলো। বাচ্চাদের লেখাপড়ার কি হবে এই নিয়ে আমাদের দুশ্চিন্তা। নিজেদের মধ্যে কথা বলে আমরা একটা মিটিং করার কথা ভাবি। মিটিং করাটাও সমস্যার ছিল আমাদের কাছে, কারণ ভার্চুয়াল মিটিং বিষয়ে আমরা তখন খুব বেশি জানতাম না। তখন অধ্যাপক অচিন চক্রবর্তী আমাদের বলেন যে আমরা আইডিএসকে একটা জুম লিঙ্ক ব্যবহার করে মিটিংটা করতে পারি, মিটিং করতে চাইলে আমরা করতে পারি। সেই মোতাবেক 2020 18 জুলাই একটা মিটিং হয়। আমরা নানা সংকটের কথা শুনি, ঠিক করি এভাবে চলতে পারে না, কিছু একটা করা দরকার। সেই মতো কিছু জায়গায় কোভিড বিধি মেনে স্কুল এলাকার বিভিন্ন খোলা জায়গায় অল্প সংখ্যক শিশুদের নিয়ে লেখাপড়ার কাজ শুরু হয়। কোথাও কয়েকজন শিক্ষক নিজেরা টাকা দিয়ে টিভি চ্যানেলের স্লট কিনে পাঠদান চালু করেন। কোথাও এলাকার উৎসাহী মানুষ, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক প্রাইভেট টিউটরের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির শিক্ষণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও এসব প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য ছিল। কি করা দরকার তা নিয়ে আমরা ভাবতে থাকি। সেই প্রক্রিয়াতেই আমরা একের পর এক মিটিং আয়োজন করি। সৌভাগ্যবশত অধ্যাপক অচিন চক্রবর্তী, অধ্যাপক সুকান্ত চৌধুরী, অনির্বাণ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, মনীষা ব্যানার্জি সহ অনেকে এই মিটিংগুলোতে যোগ দিয়েছেন। সেইখান থেকেই উঠে আসে যে কাজগুলো হচ্ছে সেগুলোর একটা নথি থাকা দরকার, এবং এই দুই ধরনের তথ্যের ভিত্তিতে আগামী দিনের করণীয় ঠিক করা দরকার। আমাদের এই নথির সঙ্গে বাচ্চাদের এবং তাদের পরিবারের প্রকৃত অবস্থাটা কি সেটাও বিশেষ করে জানা দরকার। গত বছরে আমরা কি করতে পারলাম, শিশুদের মানসিক অবস্থা কি, অভিভাবকদের অর্থনৈতিক সমস্যা কোন পর্যায়ে আছে, এসব তথ্য সবাই মিলে আমরা জানার চেষ্টা করেছি এবং বারংবার সভা ডেকে সে ব্যাপারে আলোচনা করেছি। এই হলো বর্তমান প্রতিবেদনের প্রেক্ষাপট। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে সমাজের নানা স্তরের মানুষ এই প্রতিবেদন তৈরির কাজে যুক্ত থাকলেন। আরো গুরুত্বপূর্ণ, তারা সবাই মিলে একসঙ্গে প্রতিবেদন লিখলেন। তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে কিভাবে
রিপোর্টের আকারে প্রকাশ করতে হয় সেটা তারা শিখলেন, এবং কি করে সেগুলো রিপোর্টের আকার দেওয়া হবে সেটা নিয়ে আমরা বারংবার আলোচনা করেছি, এবং বিশেষজ্ঞরা আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। এইভাবে আমরা একদিকে যেমন রিপোর্ট লেখার কাজ শিখলাম, তেমনি অনেকে মিলে কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম। এই প্রক্রিয়াতেই আমরা জানলাম যৌথ কাজে প্রতিটি সদস্যের অবদান কতটা গুরুত্বপূর্ণ। কথা বলা, কথা শোনা, এবং সেই বলা ও শোনা কথাগুলোকে বিশ্লেষণের সাহায্যে উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়া, এই প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। রিপোর্ট প্রস্তুতিতে শিশু ও তাদের বাবা মা এবং সমাজের অন্যান্য বহু মানুষের ভূমিকাও অনস্বীকার্য। এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। রিপোর্টে কি বিষয় আছে সে বিষয়ে আমাদের পরবর্তী বক্তা আলোচনা করবেন। এবার শ্রীমতী চন্দনা রায়চৌধুরী বলবেন রিপোর্টে কি আছে সে বিষয়ে। নাহলে অন্য কেউ বলতে লাগবো, ও ঢুকতে পারে কিনা পরে বলবো। চন্দনা আছেন? আচ্ছা, চন্দনাদি ঢুকতে পারেননি, তার পরিবর্তে তপন কুমার প্রামাণিক বলবেন এই ব্যাপারটা। আচ্ছা, তপন, হ্যাঁ তপন বলুন, তপন কুমার প্রামাণিক বলবেন রিপোর্টের বিষয়বস্তু। নমস্কার সবাইকে, এখানে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমাদের এই যে রিপোর্টে কি আছে সেই বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই রিপোর্টে মূলত 3টে পার্টে আমরা বিভক্ত করেছি। প্রথম পর্বে আমাদের আছে যে সেই সময় আমরা লকডাউনে দেখেছিলাম যে অভিভাবকরা কেমন আছে, তাদের পরিস্থিতিটা কেমন আছে, সেই জায়গাটা দেখে সেখান থেকে আমরা মাস্টারমশাইদের বিভিন্ন জেলায় তাদের কাছ থেকে একটা সমীক্ষা করেছিলাম। সেই সমীক্ষার পরে দেখা গেছে যে তাদের আর্থিক অবস্থাটা আগে যেমন ছিল তার থেকে অনেকটাই তাদের ইনকাম কমে গেছে। ইনকামের ঘাটতিটা হওয়ার দরুন তাদের পরিবারের যে বিভিন্ন খাবার দাবার ছিল, চালের পরিমাণ কত ছিল, মাছ মাংসের পরিমাণ কত ছিল, সেই সমস্যাটা, সেই আয়টা তাদের কমে যাওয়ার দরুন মানে পরবর্তীতে সেই সংখ্যাটাও আমরা এর মধ্যে তুলে ধরতে পেরেছি। এবং পরিবারের মানে বিশেষ করে ছাত্রছাত্রীরা আগে যে মিড ডে মিলটা পেত, স্কুল বন্ধ থাকার জন্য তো আবার সেই মিড ডে মিলটা তারা পায়নি। ফলে কি হয়েছে যে পুষ্টির অভাবটা তাদের মধ্যে একটু আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় পর্বে হয়েছে যে ছাত্রছাত্রীদের এই পঠন পাঠন, স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যে জায়গাটা, সেই জায়গাটা খুবই অবস্থা খারাপ ছাত্রছাত্রীদের। মানে একটা অংশ ছাত্রছাত্রীরা অনেক কিছু মানে ভুলে গেছে বলতে গেলে, এবার কিছু পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না, এই জায়গাটাও আমরা এর মধ্যে রিপোর্টের মধ্যে এনেছি। তৃতীয় পর্বে ছিল যে তৃতীয় পর্বে যে আমরা যে স্কুলটা খোলার মানে বলছি যে এই সময় স্কুলটা খোলার প্রয়োজন মনে করছি, যে অনেক অভিভাবকরা চাইছেন যে স্কুলটা খুলে দেওয়া হোক। আমাদের বিভিন্ন জেলাতে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা পাঠদান করছে, কিন্তু সেই পাঠদান করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক রকম, মানে যে ছেলেটা হয়তো 3-তে পড়ে বা 4-এ পড়ে, তাদের সেই কাম্য সামর্থ্য জায়গাটা তারা নেই। সেই জন্য আমরা একটা পরিকল্পনা করলাম যে যদি স্কুলগুলো খুলে যায়, এই স্কুলগুলো খুলে গেলে সেখানে কিভাবে তাদের পাঠদান করা হবে সেই বিষয়ে একটু অল্প কিছু এখানে তুলে ধরা হয়েছে। যে সেখানে বেসলাইন সার্ভে করে তার সে কোন অবস্থায় আছে সেখান থেকে তাকে তার আগের জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে। এই ঘাটতিটা পূরণের জন্য আমাদেরকে স্যার অধ্যাপক চৌধুরী সাহেব, অধ্যাপক অচিত চক্রবর্তী মহাশয় আমাদেরকে অনেক রকম গাইড করেছিলেন ওনারা। আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যে সমস্ত সেন্টারগুলোতে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ব্যবস্থা হয়েছে, সেখানে আপাতত সেই পাঠ্যসূচির উপরে আমরা একটু নজর দিয়ে সেই কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি। তো এই রিপোর্টের মধ্যে মোটামুটি কম বেশি সমস্ত বিষয়টা আমরা এখানে তুলে ধরতে পেরেছি। আমরা খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রীরা যেতে পেরেছিলাম, 7,000 সামথিং ছাত্রছাত্রীর কাছে একটা সার্ভে করেছিলাম। তাছাড়া 369টা পরিবারের কাছে আমরা যেতে পেরেছিলাম। তাদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা এই রিপোর্টটাতে প্রকাশ করেছি।
নমস্কার সবাই। অনেক ধন্যবাদ তপন বাবু। আর এই মোটামুটি রিপোর্টে কি আছে সেটা তপন বাবুর কাছ থেকে কিছুটা শোনা গেল। আর তাছাড়া রিপোর্টটা তো আপনারা সুযোগ পেলে সবাই দেখবেন, এটি ছাপাও হয়েছে এবং সফট ভার্সনও আছে, সেগুলো সেটা আপনারা দেখতে পারবেন। এরপরে আমি অনুরোধ করব শ্রী সুমন দাসকে বলার জন্য, শিক্ষা আলোচনার পক্ষ থেকে এরপর যে করণীয় কাজ, অর্থাৎ এই রিপোর্ট থেকে, এই প্রতিবেদন থেকে যে ব্যাপারগুলো উঠে এলো এ সম্পর্কে যেটা বোঝা গেল, তারপর কি করণীয় আমাদের শিক্ষকদের সকলে। শ্রী সুমন দাস। নমস্কার সবাইকে। করোনা অতিমারিতে সম্ভবত সব থেকে বেশি যে বিপন্ন হয়েছে আমাদের মতন দেশ, অর্থাৎ ভারতের মতন দেশের শিশুদের শিক্ষা ব্যবস্থা। 1.5 বছর ধরে বিদ্যালয় বন্ধ, ফলে বহু শিশু শিক্ষার সুযোগের বাইরে চলে গেছে। যারা থেকে যেতে পেরেছে তারাও শিক্ষাগত যে বিষয়টা, তাতে রক্তাল্পতা নিয়ে বেঁচে থাকে। এই আশঙ্কা অমূলক নয় যে প্রায় 2 শিক্ষাবর্ষ বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিশুদের বুদ্ধিগত ও আবেগগত বিকাশ ব্যাহত হয়েছে। একে প্রতিহত করতে হবে। এই প্রতিহত করবার জন্য 2টো পথ আছে বলে আমরা মনে করেছি। এই রিপোর্ট দুটোই জরুরি, দুটোই পরিপূরক। প্রথম, এটা লক্ষ্য করা গেছে যে আগামী শিক্ষাবর্ষ শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে। 2020-তে যে শিশুকে প্রাক প্রাথমিকে শিক্ষকরা পেয়েছিলেন, সেই শিশুটি কার্যত কোনো লার্নিং আউটকাম অর্জন না করেই 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। একইভাবে প্রথম শ্রেণীর শিক্ষার্থী 3য়, 2য় শ্রেণীর শিক্ষার্থী 4র্থ, 3য় শ্রেণীর শিশু 5ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। অথচ নতুন শিক্ষাবর্ষের নতুন শ্রেণীতে স্বাভাবিক পঠন পাঠনে অভ্যস্ত হতে গেলে পূর্ব শ্রেণীর পূর্বজ্ঞান আবশ্যক। আবার 2 বছরের এই যে না হওয়া সিলেবাসটাকে সম্পূর্ণ করে নতুন বছরের সিলেবাস, এই পুরোটাকে 1 বছরে শেষ করাটাও কার্যত অসম্ভব। আমরা তাই এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমাদের রিপোর্টে পাঠদান সংক্রান্ত একটা ভবিষ্যৎ পরিকল্পনাও করার চেষ্টা করেছি। মিনিমাম মোস্ট এসেন্সিয়াল লার্নিং আউটকাম, যাকে সংক্ষেপে MMELO, তার রূপরেখা তৈরি করে স্বল্প সময়ে শিশুকে নতুন শিক্ষাবর্ষের উপযোগী করে তোলার একটা চেষ্টা আমরা এই রিপোর্টে করেছি। পাশাপাশি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও গণিতে ন্যূনতম অত্যাবশ্যক ধারণা কিভাবে শিশুর কাছে আনন্দদায়কভাবে নিয়ে যাওয়া সম্ভব, সে ব্যাপারেও একটা সম্পূর্ণ মডিউল তৈরির কাজ আমরা শুরু করেছিলাম, যেটা প্রায় শেষের মুখে। হয়তো এই আজকে রিপোর্টটা প্রকাশ পাচ্ছে, এর অল্প সময়ের মধ্যেই এই রিপোর্টের সহযোগী অংশ হিসেবে এই মডিউলটি আমরা প্রকাশ করে ফেলবো। বিভিন্ন আনন্দদায়ক পাঠ, অ্যাক্টিভিটি বেস লার্নিং, হাতে কলমে কাজ ও খেলার মাধ্যমে শিশুকে তার 2 বছরের জড়তা ভেঙে বিদ্যালয়ে সাবলীল করে তোলার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শ্রেণীতে তার পথ চলাকে সহজ করে তুলবে, এই আশা আমরা করছি। এটা গেল প্রথম। দ্বিতীয়, যে সময়ের দাবির দ্বিতীয় দিক, সকলের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য বৃহত্তর সামাজিক উদ্যোগ। শুধুমাত্র প্রথাগত শিক্ষা, শুধুমাত্র বিদ্যালয় শিক্ষায় হবে না। এটা কিভাবে সম্ভব সেটা আমাদের প্রতিবেদনে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সীমিত আকারে হলেও শিক্ষা নিয়ে বর্তমানে সামাজিক উদ্যোগগুলোর শিক্ষা আমাদের এই কাজে সহায়ক হবে এবং এটাকে আমাদের সহায়ক করতে হবে। এই প্রচেষ্টার পরিসর বাড়ানোর উদ্দেশ্যে আমরা নিজেরা যেমন নিজের নিজের কাজের জায়গায় স্থানীয় সমুদায়কে যুক্ত করে এগোবার চেষ্টা করছি, তেমনি আবার অন্যান্য সংগঠনের সঙ্গে মিলে একটি বড় আকারের শিক্ষা আন্দোলনে নিজেদের ক্ষুদ্র ভূমিকা রাখার চেষ্টা করছি। স্কুল খুলে যাওয়ার পরেও সামাজিক উদ্যোগে পরিপূরক শিক্ষার প্রয়োজন থাকবে। সরকারি উদ্যোগকে যেমন গুণগতভাবে বাড়াতে হবে, তেমনি সামাজিক উদ্যোগকেও শক্তিশালী করে তুলতে হবে। যে কোনো সংকটই
আমাদের সবসময় মানব সভ্যতার উপরে প্রচুর বিপদ ডেকে নিয়ে আসে, এটা ঠিক। একই সঙ্গে প্রতিটা সংকট কিন্তু নতুন কিছু দিগন্তও খুলে দেয়, নতুন কিছু সুযোগ এনে দেয়। বর্তমান সংকট শিক্ষাক্ষেত্রে সামুদায়িক সংযোগ থেকে নিয়ে পঠন পাঠনের পদ্ধতি পর্যন্ত নানা ক্ষেত্রে নানা উদ্ভাবনীর সুযোগ এনে দিয়েছে। সে সুযোগ গ্রহণ করার উপর নির্ভর করছে আমরা শিক্ষা বিষয়ে কতটা সজাগ, কতটা চিন্তিত এবং কতটা আন্তরিক। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সুমন বাবু। আমাদের শিক্ষা আলোচনার পক্ষ থেকে 4 জন বক্তব্য রাখলেন। এদের বক্তব্য থেকে আপনারা সবাই মোটামুটি আন্দাজ করতে পারলেন যে শিক্ষা আলোচনা এই সাংগঠনিক যে উদ্যোগটা সেটার প্রয়োজনীয়তাটা কি, কেন তারা কোন তাগিদ থেকে তারা এটা করেছেন, এবং তারপর কিভাবে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশের দিকে তারা গেলেন, এবং এই প্রতিবেদনটি প্রস্তুত করতে কি ধরনের বিষয় তারা এখানে এনেছেন, আনার চেষ্টা করেছেন, এবং তার ফলে সেখান থেকে যে শিক্ষাটা আমরা সবাই পেলাম তারপরে এগিয়ে যাওয়াটা কিভাবে হতে পারে সে বিষয়ে একটু শুনলাম আমরা। তো মোটামুটি একটা ধারণা আমাদের হলো গোটা ব্যাপারটা নিয়ে শিক্ষা আলোচনা এবং এই বিশেষভাবে এই প্রতিবেদনটি। এখানে অনেকেই আছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু এই প্রতিবেদনটি নয়, প্রথমেই যেমন বললেন অনিরুদ্ধ বাবু এবং অধ্যাপক বাবু যে বিভিন্ন সময় যে এইভাবে মিলিত হয়ে সবাই মিলে যে আলোচনাগুলো করা হয়েছিল সেখানে অধ্যাপক সুকান্ত চৌধুরীর একটা মস্ত বড় ভূমিকা ছিল। অধ্যাপক চৌধুরী বিভিন্ন সময় তার গভীর চিন্তা ভাবনা দিয়ে এই আলোচনাগুলোকে খুবই সমৃদ্ধ করেছেন। আমার নিজের অভিজ্ঞতা হয়েছে। তো আমি অনুরোধ করব অধ্যাপক সুকান্ত চৌধুরীকে বিচার কথা বলতে যে এই গোটা উদ্যোগের গুরুত্বর জায়গাটা এবং আরো কিভাবে এর পরবর্তী ধাপে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব আরো সবাই মিলে। আর এখানে একটা বিষয় বোধহয় যেটা বারবার উঠে আসে এর আগের আলোচনাগুলোতে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শিক্ষার কথা আমরা বলছি এই শিক্ষাটা শুধু শিক্ষকদের কাজ তো নয়, এটা সমাজের কাজ। সুতরাং সমাজের সর্বস্তরেই আমরা যারা রয়েছি সবার এটা সকলেরই কাজ, এবং এই কথাটা প্রতিবেদনেও বিশেষভাবে উঠে এসেছে যে সবাই মিলে, এই যে সবাই মিলে করতে পারার যে ব্যাপারটা বা করতে চাওয়ার যে ব্যাপারটা, এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা অধ্যাপক চৌধুরী বারবার মনে করিয়ে দিয়েছেন। আমি অধ্যাপক চৌধুরীকে অনুরোধ করবো। ধন্যবাদ অচিন। না, আমি যতই আমার শিক্ষা আলোচনার সঙ্গে আদান প্রদান বাড়ছে প্রতিদিন প্রতি বছর, ততই যেটা সবচেয়ে আমি আশার কথা দেখছি তাদের কাজকর্মে যে তারা কাজ করে, যে তারা নিজেদের মতো করে তাদের বক্তব্য পেশ করেন এবং অনেক কিছু নতুন উদ্যোগ, নতুন উদ্ভাবন তারা চালু করেন। তখন যে সময়টা এসেছে কোভিডের সময়, তখন এখন এই তাদের এই যে উদ্ভাবনী শক্তি এটা আরো অনেক বৃহৎভাবে ছড়িয়ে দেওয়া দরকার। কাজে শিক্ষা আলোচনার সদস্য আছেন, সক্রিয় সদস্য আজকেও শুনলাম সংখ্যাটা 1002। বাংলাতেই, বাকি দেশের কথা ছেড়ে দিলাম, প্রাথমিক শিক্ষকদের তো লাখের উপর, তার এটা একটা ছোট ভগ্নাংশ। তো আরো অনেকে আমরা জানি যারা হয়তো শিক্ষা আলোচনার সঙ্গে যুক্ত নন, ব্যক্তিগতভাবে তারা অত্যন্ত বিচলিত বোধ করছেন এই বাচ্চাদের যে শিক্ষার ক্ষতি হচ্ছে সে কথা ভেবে ব্যক্তিগতভাবে অনেকে কিছু প্রচেষ্টাও করছেন। সেটা হয়তো এতটাই ব্যক্তিগত যে তার কথা আমরা সবসময় জানতেও পারছি না। এখন এই শিক্ষকদের গত উদ্যোগটাকেও একটা কি করে সংহত করা যায়, রূপদান করা যায়, রূপদান দেওয়া যায়, সেইটাও আমাদের ভাবতে হবে। কিন্তু এটা বললে যদিও একটু অদ্ভুত শোনা, তবু বলা উচিত যে যদি একে শিক্ষকদেরই এরকম একটা কোনো আন্দোলনের নেতৃত্ব দিতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে, সেই সঙ্গে শিক্ষকদের কিন্তু কতগুলো প্রতিবন্ধকতাও আছে। বিশেষত
সরকারি কাঠামোর মধ্যে যে শিক্ষকরা কাজ করছেন, যে তাদের কতগুলি বিধিনিষেধ মেনে চলতে হয়, খুব সবসময় তারা কিছু করতে পারেন না, কারণ বদ্ধতার ভিতরে তাদেরও কাজ করতে হবে। কাজেই আরো বেশি করে দরকার যে এই বার্তাটা, যে এই 2 বছরে সবের যে ছাত্রছাত্রীদেরই, কিন্তু বিশেষ করে প্রাথমিক স্তরের বাচ্চাদের চরম ক্ষতি হয়েছে বা হতে চলেছে, যে তারা একেবারে আক্ষরিক অর্থেই তারা পড়তে, লিখতে, গুনতে তারা জানছে না, জগৎ সম্বন্ধে কোনো ধারণা হচ্ছে না, একেবারে একটা ব্ল্যাঙ্ক তারা নিক্ষিপ্ত হয়েছে। এবং স্কুল জবেই সত্যি পুজোর পরে স্কুল খুলে যায়, অনেক রাজ্যে তো ইতিমধ্যে খুলে গেছে, তাহলেও আমরা ধরে নেব যে এবার তো সব, এবার এরা স্কুলে ফিরে গেল, অচিরেই এরা সবকিছু শিখে নেবে, তা মোটেই হবে না। বরঞ্চ তখন বেশি করে ধরা পড়বে যে তাদের কতটা ঘাটতি এই 2 বছরে ঘটে গেছে, বা অনেক ক্ষেত্রে হয়তো যেটুকু তারা শিখেছিল ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, সেটা তারা ভুলে গেছে। এই ঘাটতিটা শিক্ষকদের পক্ষে তাদের যেটা তখন হয়ে দাঁড়াবে তাদের দৈনন্দিন কাজ, তার পাশাপাশি এই ঘাটতিটা পূরণ করা সম্ভব নয়। এর জন্য পুরো সমাজকে এগিয়ে আসতেই হবে, শুধু নীতিগত কারণে নয়, যেটা অচিন খুবই সঠিকভাবে বললেন, যেটা শুধু শিক্ষক সমাজের দায় নয়, এটা পুরো সমাজেরই দায়। কিন্তু শুধু গত দায়বদ্ধতা ছাড়াও কৃষক ব্যবহারিক দিক থেকে, প্র্যাকটিক্যাল দিক থেকে একমাত্র বর্তমান কর্মরত শিক্ষকরা এটা করে উঠতে পারেন না। এর জন্যে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে, হয়তো কিছু অংশকে বিশেষ করেই এগিয়ে আসতে হবে, কারণ তারা বিশেষ করে উপযুক্ত, যেমন অবসরপ্রাপ্ত শিক্ষকরা বা আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, যারা এই করোনার সময় অন্যান্য নানাভাবে তারা অসাধারণ কি বলে করোনা আক্রান্তদের সেবায়, দুস্থ মানুষদের সেবায়, খাবার পৌঁছে দেওয়ার, ন্যূনতম সাহায্য পৌঁছে দেওয়ার ব্যাপারে, এবং তার পাশাপাশি কিন্তু অন্তত কিছু এরকম এই তরুণ তরুণীর দল, তারা ছেলে মেয়েদের লেখাপড়ার দিকেও তারা একটু দৃষ্টি দিচ্ছে, নানাভাবে সাহায্য করছে। এইটা যদি সংগঠিত করা যায়, তাহলে আমার মনে হয় একটা বিরাট একটা শক্তি আমরা পাবো। এবং সপ্তাহ 2 আগে একটা আলোচনা হয়েছিল, যেখানে কলকাতা থেকে এবং বাইরে থেকেও কিছু কিছু এরকম বলা যেতে পারে প্রতিনিধি স্বরূপ এরকম কিছু কিছু যুবক যুবতী, এরা হয়তো কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এমন লোকে ছিল। তাছাড়া যে কোনো শিক্ষিত লোকই এতে সামিল হতে পারে, এবং অনেকে হতে চান, আমি জানি। তো আমরা হয়তো ব্যক্তিগতভাবে জানি, অনেকে বলছে যে আমরা কি কিছু করতে পারি, তো পাড়ার একটা বাচ্চাকে নিয়ে কি আমি একটু পড়াতে পারি। এখন বাকি, কিন্তু সেই পড়ানোটা ওটা একটু সংগঠিত রূপ দিতে হবে। এবং এই একটা কাজ যেটা বর্তমান শিক্ষক সমাজেরই করতে হবে, এবং যেটার জন্য শিক্ষা আলোচনা এগিয়ে এসেছেন। এই আজকে যে আর কি পরিবেশিত হচ্ছে, তাতেই তার প্রথম প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেকগুলি পদক্ষেপ তাতে নেওয়া হয়েছে, কিন্তু আরো প্রচুর পদক্ষেপ নেওয়া দরকার। একটা সুসংবদ্ধ একটা কি বলবো, একটা নির্দেশাবলী শব্দ ব্যবহার করতে চাই, যাতে যারা পেশাগতভাবে শিক্ষক নন কিন্তু এই কাজে স্বেচ্ছা শিক্ষক হিসেবে এগিয়ে আসবেন, তারা কি শেখাতে হবে সেটাও বুঝবে। সেটা তারা অবশ্যই যারা তারা অ ক খ ABCD 1 2 3 4 সেটা তারা জানেন না, তারা অনেকে খুবই লেখাপড়া যারা পণ্ডিত মানুষ, কিন্তু এই জিনিসগুলো কি করে শেখাতে হয় বাচ্চাদের, এবং তার পাশাপাশি আরো কিছু কিছু যে কতগুলি বোধ বুদ্ধি, কতগুলি স্কিলস বাচ্চাদের শেখাতে হয়, কিভাবে শেখাতে হয়, এ সম্বন্ধে একটু একটা বিশদ এবং কিছুটা একটা সংগঠিত একটা নির্দেশাবলী কিন্তু তৈরি করা দরকার, যার কিছুটা কাজ এই আজকের এই প্রতিবেদনটাতে আমরা পাচ্ছি। এবং আমরা অনেকেই জানি যে শিক্ষা আলোচনারই
আরেক দল শিক্ষক তারা এই কাজটা হাতে নিয়েছেন যে এটার থেকে একটা পুরোদস্তুর একটা টুল কিট মতো কি করে তারা তৈরি করতে পারে। এখন আমি প্রস্তাব, আমি এটা বলেই শেষ করব, এবার অন্যরা আমার আলোচনা খেয়েই ধরবেন, যে সামনে 1.5 মাস মতো সময় আমরা হাতে পাচ্ছি। অন্তত পশ্চিমবাংলায় পুজোর আগে স্কুল খুলছে না, হয়তো কালী পুজোর পরে, তো নভেম্বরের গোড়ার দিকে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হয়তো স্কুল খুলবে। কিন্তু ইতিমধ্যে স্কুল খুলুক আর না খুলুক সেটা একদিকে অবান্তর। এর ভেতরে দুটো কাজ আমরা করতে পারি, এই নির্দেশাবলী তৈরি করতে পারি এবং এই পুরো প্রস্তাবটা সম্বন্ধে বার্তা ছড়াতে পারি, যাতে সমাজের কাছে সাধারণ লোকে এরকম একটা উদ্যোগের কথা জানতে পারে। মানে কিছু লোক সংঘবদ্ধভাবে এটার কথা, এটা জানলে অন্য অনেকে তার সামিল হবেন বলে আবার, যারা আপাতত ঘরে বসে কিছু করতে চান কিন্তু ঠিক কিভাবে এগোবেন বুঝতে পারছেন না, তারা একটা দিশা পাবেন। এই দিশাটা ধরিয়ে দেওয়ার পক্ষে এই আগামী 1.5 মাস আমার মনে হয় খুব একটা উপযুক্ত সময়, এবং বিশেষত পুজোর সময়। কোভিড কালে লকডাউনেও পুজোয় নানা রকম সামাজিক আদান প্রদান ভেতরে হয়, মেলামেশা হয়, এবং সেখানে শুধু পুজোর আনন্দ বা পুজোর যা কর্মকাণ্ড তার বাইরে নানা রকম সামাজিক প্রসঙ্গ নিয়েও কিন্তু আলোচনা হয়, নানা রকম সামাজিক বার্তা ছড়ানো হয়, এবং কোভিড কালে বিশেষভাবেই হচ্ছে, নানা রকম ত্রাণ কার্য হাতে নেওয়া হচ্ছে। এই সময় যদি বার্তাটা আরো ছড়িয়ে দেওয়া যায়, এই যে নির্দেশাবলী ওয়েবসাইটে তুলে দেওয়া যায়, যেখান থেকে লোকে এটা পড়তে পারবেন, যেখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং যদি কিছু ভিডিওর ব্যবস্থা করা যায় যেখানে মানে কিভাবে এই কাজটা করা বাচ্চাদের পড়ানো যাবে তার কিছু কিছু একেবারে হাতে কলমে তার নিদর্শন, অল্প কিছু বাচ্চাকে নিয়ে একজন শিক্ষক পড়াচ্ছেন, এইটা এরকম কিছু নিদর্শন যদি উপস্থিত করা যায়। এবং এছাড়াও প্রচার দরকার। প্রচারটার জন্য আমাদের সাংবাদিক বন্ধু আছেন, সংবাদ মাধ্যমে আমাদের কিছু যোগাযোগ আছে, সংবাদ মাধ্যমে এটা নিশ্চয়ই আমাদের করতে হবে, সমাজ মাধ্যমে করতে হবে, এবং হয়তো ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু হয়তো কেন করতেই হবে। সমাজ মাধ্যম একটা বিরাট হাতিয়ার আজকে আমাদের হাতে আছে, যাতে একটা বার্তার বিশাল হারে ছড়িয়ে দেওয়া যায়। সেটার যথাসম্ভব সুযোগ সুবিধা আমাদের নিতেই হবে, এবং যদি কিছু বিশেষ যাদের কথা জনসাধারণ জানে শোনে তারা যদি সামিল হন এই উদ্যোগটায়, তাদের সমর্থন জানান, তাতে আমি একেবারে পোশাকিভাবে কোনো একজন অভিনেতাকে নিয়ে এলাম কি খেলোয়াড়কে নিয়ে এলাম তা আমি বলছি না, কিন্তু যেমন অভিনেতা তেমন খেলোয়াড় তেমনি আরো অনেক বিশিষ্ট লোক বহু ক্ষেত্রে আছে যারাও কিন্তু আন্তরিকভাবে এসব নিয়ে ভাবনা চিন্তা করে, যারা সামাজিকভাবে অত্যন্ত দায়বদ্ধ এবং সচেতন, তাদের যদি সামিল করা যায় সেটা হয়তো বিশেষভাবেই ফলপ্রসূ হবে। কাজে এইভাবে একদিকে আগামী 1.5 মাসের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া, এবং সেই সঙ্গে যে নির্দেশ পদ্ধতি কি হবে এবং মানে যে টিচিং মেটেরিয়াল, যেটা শিক্ষাদানের যে সামগ্রী, সেইগুলি যদি ঠিক করে নেওয়া যায় তাহলে হয়তো কালী পুজোর থেকে সিরিয়াস শুরু হতে পারবে। এবং আমি আবার বলছি, স্কুল খোলে কি না খোলে তার সঙ্গে কোনো থাকবে না, বরং স্কুল খুললেই এই বাচ্চারা, তাদের অভিভাবকেরা এবং শিক্ষকরা সকলে বেশি করে সচেতন হয়ে পড়বেন যে সমস্যাটা কত বড়, কত বৃহৎ, এবং তখন হয়তো সকলেই বুঝবেন যে সমস্যার থেকে একটা আমাদের বেরিয়ে আসা দরকার, একটা সমাধান দরকার। তার জন্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। এখন আমি থামছি, একটু অত বেশি বলে বেশিক্ষণ ধরেই বললাম। এখন অন্যরা এর থেকে আরো আশা করি প্র্যাকটিক্যাল ভাবে এই আমার এই সামান্য কথাগুলি আর একটু এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ সুকান্ত দা। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে নানানভাবে যুক্ত আছেন।
এছাড়াও সুকান্তদা যেটা বললেন যে অনেকেই প্রবল আগ্রহী একটা কিছু করার, কিছু একটা করতে হবে এবং শিক্ষকদের সঙ্গে সেইভাবে সম্পর্ক রেখে চলা অনেকেই করছেন। কিভাবে করা হবে সেটা এখানে হয়তো উঠে আসবে। এখানে আছেন আমাদের সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ। অপূর্বানন্দ, আর ইউ হিয়ার? আপনি যদি থাকেন দু একটা কথা বলতে পারেন এটা শুনে কি আচ্ছা। Yes, I am very much here. আচ্ছা, But thank you. did you follow what I said? বাংলাটা বোঝা গেল কিছুটা? No, আমি বাংলা বুঝতে পারি, আচ্ছা, খুব ঠিক ভালো করে আছে। বলতে পারি না, আলাদা কথা। হ্যাঁ, কিন্তু আপনি মানে But I have read the report, okay. and I found it very useful and very and this kind of intervention is unique in the sense that we have been lamenting for the loss that children have suffered in these last 18 months or so of pandemic. But it was as if our collective thinking was paralyzed, and we just couldn't think that how to intervene in the situation and how to regain our own agency. So for the simple reason that teachers of West Bengal and friends of the teachers of West Bengal and those who are concerned about education of children thought about something like this is in itself very encouraging. So for that, I would like to congratulate all of you and thank you. Secondly, as a teacher who teaches at the University of Delhi, I found these 18 months very intimidating and very dissatisfying. And when I was reading this report, I thought that why couldn't we, the university teachers, do something like this for our own students? Because in a classroom of 200 or 250, we could access, or to put it in a reverse manner, only 30 or 40 students could access the classes. It was impossible for us to give them all the reading material that was required. And we know that the teaching that happened was abysmal. So the claim that institutions have been making and the government has been making that the online system has successfully overcome the damage that pandemic has done is wrong, and it's untruth. I spoke to my friends who are vice chancellors in some private universities and who deal with the smaller numbers. And even then, there in private universities, they said that learning has been absent. So we do need to think about ways in which we can intervene. And I found the experiences and the dilemma that teachers have shared in the report very valuable. It's not a boastful report. It's very realistic, and it's aware of the limits that teachers have and the society has. I think this is what I would like to share at this moment. And again, I would like to thank you and congratulate you for this report, for this initiative, and I think it will help others in India to think on similar lines. So thank you very much. Thank you, Achin, for giving me this opportunity. Thank you.
থ্যাংক ইউ। তো প্রফেসর অপূর্বানন্দ যেটা বললেন যে এটা থেকে অন্য জায়গায় অন্য রাজ্যে শিক্ষকরাও হয়তো কিছুটা মানে আন্দাজ পাবেন বা অনুপ্রাণিত হবেন একটা কিছু এইভাবে করার, যেটা সত্যি আমাদের খুবই মানে শিক্ষা আলোচনার সদস্যদের একটা গর্ব করার মতো বিষয় যে তারা এই ভাবনাটা উস্কে দিতে পেরেছেন। এবং অধ্যাপক অপূর্বানন্দ খুবই সঠিকভাবেই বললেন যে এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। এরপর আমি অনুরোধ করব, আমাদের সঙ্গে আছেন শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী। অনিতাদিও শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করছেন অনেকদিন ধরেই, এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে আপনারা সবাই ওর লেখার সঙ্গে খুবই পরিচিত। এবং শুধু শিক্ষা নয়, মানে যাবতীয় সামাজিক ন্যায্যতা বিষয়ে এবং বঞ্চনা বিষয়ে তিনি বিভিন্ন সময়ে লিখে থাকেন, বিশেষত সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে। এবং আমরা সবাই ওর লেখার খুবই ভক্ত। তো অনিতাদি যদি কিছু বলেন এই প্রতিবেদনটা নিয়ে এবং এই উদ্যোগটা নিয়ে। আনমিউট করে দিন, মাইক্রোফোনটা আনমিউট করে দিন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। অধ্যাপক চৌধুরী আমার নমস্কার নেবেন। আপনাদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আমি দুটো তিনটে ছোট পয়েন্ট এখানে একটু বলতে চাই। একটা হচ্ছে যে প্রথমেই তো বলবো যে এর একটা খুব ইউনিক একটা কাজ, যেটা কেবল ভেবেছেন বা ইনিশিয়েট করেছেন তা নয়, শিক্ষা আলোচনার সদস্যরা তারা অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে এটা করেছেন। এবং এই যে অবস্থা ছিল, কঠিন পরিস্থিতি, তার মধ্যে এই স্যাম্পল সার্ভে সাইজটা আমি একেবারেই ছোট বলবো না, এটা বেশ একটা ডিসেন্ট সাইজ। এবং পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন, এবং যে তথ্যগুলো উঠে এসেছে এর থেকে, সেটা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয় ছিল। তো আমি এখানে দুটো, মানে যেহেতু সারা জীবন কাটিয়েছি প্রায় প্রশাসনের সঙ্গে সংসর্গে, আমি অধ্যাপক চৌধুরীর এই কথার প্রসঙ্গ টেনে আমি দু একটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অধ্যাপক চৌধুরী, যিনি বহুদিন ধরে এর সঙ্গে জড়িত আছেন, যে আমরা এটাকে কিভাবে ফর্মালাইজ করব বা কি করে স্ট্রাকচারিং করব, যে এই যে 1.5 মাস সময় আছে, আমরা একটা টুল কিট যদি বানাই। কারণ এখন ইস্যুটা হচ্ছে যারা এই বড় লার্নিং গ্যাপটা তৈরি হচ্ছে, সেটা আমরা কি করে মিট করব। তো এখানে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমি জানি না, আমি পশ্চিমবঙ্গ সম্বন্ধে অতটা হয়তো ওয়াকিবহাল নই। মানে সবচেয়ে বড় দায়িত্ব যাদের এবং স্কেলিং আপ সবচেয়ে ভালো যারা করেন, তারা হচ্ছেন বেসিক্যালি গভর্নমেন্ট। তো ধরুন আমরা একটা টুল কিট করলাম বা একটা লার্নিং ভিডিও করলাম, আমরা কিছু টুল ডিভাইস করলাম যেগুলো আমরা ছড়িয়ে দিতে চাই। এখানে কি এগুলোর কোনো রকম অথেন্টিকেশন বা অ্যাপ্রুভাল দরকার হবে, যার ফলে আমরা এটাকে সমস্ত স্কুল, কারণ সব স্কুলই তো এটা হবে, এই যে লার্নিং গ্যাপটা, সেটাকে সব স্কুলে অ্যাডপ্ট করা সম্ভব হবে সিমিলার সিচুয়েশনে? মানে তার জন্য কি আমরা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো রকম কথা বলবো? মানে এটা কি জরুরি? আমার মনে হয় এর ফলে যদি জিনিসটা অ্যাকসেপ্টেড হয়, এমন নয় যে আমরা তার উপর ডিপেন্ডেন্ট, কারণ আমরা তো কমিউনিটির সঙ্গেও কাজ করছি, শিক্ষা আলোচনার বন্ধুরা আছেন, ওয়েবসাইট আছে, কিন্তু এই স্কেলিং আপের জন্য আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি অ্যাটল যাবো, বা তাদের কোন রকম অথেন্টিকেশন কি আমাদের এই কাজের জন্য দরকার, তাহলে যেটা হতে পারে, যখন স্কুলগুলো খুললো, সমস্ত স্কুলে এই কাজগুলো, এই যে মিটিং দ্য লার্নিং গ্যাপ, এই কাজটা আরম্ভ হলো একই সঙ্গে। এটা একটা সম্ভাবনা, সেটা আমি জানি না আমরা ভাবছি কিনা। আর দ্বিতীয় কথা, যেটা সবসময় আমার মনে একটা চিন্তা থাকে, মানে নানা রকম তো ছাত্রছাত্রী আছেন যারা ফার্স্ট জেনারেশন লার্নার এখনো, কারণ প্র্যাকটিক্যালি আমাদের যে লিটারেসি ফাংশনাল লিটারেসি ক্যাম্পেইনে যারা উঠে এসেছিলেন, অনেকেই আবার একটা খুব ডিফিকাল্ট জায়গায় রিল্যাপস করে গেছেন। প্রচুর ছাত্রছাত্রী আছেন যারা হয়তো শিডিউল কাস্ট বা ট্রাইবের সদস্য, তারা খুব ডিফিকাল্ট অঞ্চলে থাকেন, মানে তারা যদি সেই বর্গের সদস্য না হন, তারা হয়তো এমন একটা, এখানে রিপোর্টই আছে, ডিফিকাল্ট জায়গা যেখানে অ্যাক্সেস নেই, কেউ পৌঁছতে পারছে না, সেখানে আছেন। এখানে কিন্তু ব্যাপারটা খুব সিভিয়ার হবে, এবং যেখানে ড্রপ আউট হবার সম্ভাবনা খুব যথেষ্ট আর কি। এদের উপর যদি চাপ পড়ে, যদি স্কুলে কোপ করতে না পারেন,
শিক্ষকরা যদি যথেষ্ট সহানুভূতির সঙ্গে তাদের এগিয়ে নিয়ে যেতে না পারেন, তাহলে আমার ভয় হচ্ছে যে এখান থেকে আবার যে একটা স্কুল ড্রপ আউটদের একটা নিঃশব্দ মানে পিছনে সরে যাওয়া আরম্ভ হবে, সেটা আমাদের খুব ক্ষতি করবে সামাজিকভাবে। এবং তৃতীয়ত, সবসময় আমার মনে হয় খুবই খারাপ লাগে এটা ভাবতে যে এই যে ধরুন 17 মাস বা 16 মাস সময় বা 18 মাস সময় অতিমারির, সেটা তো একটা হোমোজেনিয়াস রিবনের মতন নয়, তার অনেক ওঠানামা চলেছে। একটা সময় আমরা দেখলাম গত বছর পুজোর পর থেকে ঢেউটা কমে এলো, মানে একটা সময় আপনারা যে কাজকর্মগুলো করেছেন তখন তুলনামূলকভাবে অবস্থা ভালো ছিল, তারপরে আবার সেকেন্ড ওয়েভে এপ্রিল মে মাসে অবস্থা বেশ খারাপ হলো, তখন অনেকেই কোথাও যেতে পারছিলেন না এবং সংক্রমণ খুব বেশি ছিল। কিন্তু আমাদের যে এত বড় একটা সরকারি যন্ত্র, তারা তাদের এত লোকজন, তারা মেডিকেল কমিউনিটি ছাড়া অন্য কেউ বিশেষ কিছু কাজকর্ম তো ছিলেন না। আমাদের একটা খুব বড় অপরচুনিটি হারালাম আমরা। আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো যে এই যে অন্তত ইনফরমেশনটা নেওয়ার কাজ, এরকম ধরনের একটা বড় সার্ভে, তার অন্য ডাইমেনশনও থাকতে পারে, স্পেশালি ইনকাম লসের ফলে যে ছোটদের নিউট্রিশনাল লস হলো, বা বাবা মা জীবিকা হারানোর ফলে যে ছোটদের ক্ষতিগুলো হলো, এগুলো একটা বড় কাজ কিন্তু করতে পারতাম। উই হ্যাড এনাফ পিপল, আমাদের অনেক লোকজন ছিলেন, কিন্তু তার কোনো চেষ্টা আমি অন্তত এখানে বসে দেখতে পাইনি। এটা আমার মনের মধ্যে সবসময় আক্ষেপ থাকবে যে উই কুড হ্যাভ ডান সামথিং অ্যাবাউট ইট। এবং সেটা শিক্ষা আলোচনার এই শিক্ষকরা মিলে যে কাজটা করেছেন আপনাদের সবার গাইডেন্সে এবং উৎসাহে, সেটা হয়তো সেই কাজটা একটা বড় স্তরে করার সুযোগ সরকারি স্তরে করার সম্ভাবনা ছিল, যেটা আমরা ব্যবহার করলাম না। ইনফ্যাক্ট এটাই আমরা বারবার বলছি, জানি এটা বলার উপযুক্ত ফোরাম কিনা, যে শিক্ষা নিয়ে আমরা কোনো কথা বলছি না, মানে একমাত্র অতিমারির মোকাবিলা ছাড়া, তাও খুবই লিমিটেড ভাবে, অতিমারির চিকিৎসা এবং তার অবশ্যই এগুলো খুব জরুরি, তার ভ্যাকসিনেশন ছাড়া মানে শিক্ষা যেন সমস্ত মানে একদম নীরবে আমাদের দৃষ্টি থেকে, আমাদের মেন্টাল স্ক্রিন থেকে সরে গেল। মানে এটা যে আমাদের একটা জাতির পক্ষে, একটা সমাজ এবং অর্থনীতির পক্ষে কত বড় ক্ষতি, সেটা প্রত্যেক মুহূর্তে আমরা যারা কিছু বিশেষ করতে পারছি না, বাইরে আছি, সবসময় অনুভব করি। আমি আপাতত এইটুকুই বলবো যে বৈষম্যের ক্ষেত্রে যারা বেশি পিছিয়ে, দলিত বা আদিবাসী বর্গ যারা ডিফিকাল্ট এরিয়াতে আছেন, সেদিকে কি করে আমরা আরেকটু বেশি নজর দিতে পারি যাতে স্কুল ছুটদের সংখ্যা আরো না বাড়ে, সেটা যদি কোনোভাবে মনে রাখা যায়। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ অনিতাদি। অনিতাদি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের ভাবতে অনুপ্রাণিত করলেন, কারণ এই বিষয়গুলো বিশেষত যারা প্রান্তিক অবস্থানে আছে যেসব শিশুরা, এবং তাদের কাছে পৌঁছে যাওয়াটা এটা আরো বেশি, এমনি সবটাই চ্যালেঞ্জ, কিন্তু সেটা আরো বেশি চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটিকে কিভাবে সেখানে সেটা গ্রহণ করে আরো বেশি এটা কার্যকরী করা যেতে পারে, আমাদের যে উদ্যোগটা, সেটা আবার একটা শিক্ষকরা নিশ্চয়ই সবাই ভাববেন। এরপরে আমি শ্রী অনির্বাণ চট্টোপাধ্যায়কে বলবো ওনার ভাবনা কিছুটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। আমার খুব যে কিছু বলার আছে তা নয়, এখন একটাই কথা বলার আছে, সেটা হলো যে এই শিক্ষা আলোচনার গোটা যে প্রক্রিয়াটা, যেটার কথা আমরা শুনলাম, সেটার সঙ্গে গত 1 বছরের উপর নানাভাবে প্রধানত বাইরে থেকেই কিন্তু জড়িত থেকে, এবং বিশেষ করে এই রিপোর্টটা দেখার পরে একটা জিনিস আবারও নতুন করে খুব মনে হচ্ছে, সেটা হলো যে আমাদের একটা বিরাট সুযোগ আমরা ইতিমধ্যেই হারিয়েছি, আবার একই সঙ্গে আমাদের সামনেও একটা বড় সুযোগ আছে। এটা এইভাবে বললে হয়তো একটু বেশি মনে হয়, কিন্তু এক ধরনের একটা শিক্ষাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তোলার একটা সম্ভাবনা কিন্তু একেবারে আমাদের সামনে আছে। এবং বস্তুত এই ছোট্ট রিপোর্টটা, এবং সেই রিপোর্ট তৈরি করতে গিয়ে যেভাবে শিক্ষকরা কাজ করেছেন, সেটা দেখিয়ে দেয় যে এই আন্দোলনটা কিভাবে তৈরি করা যেতে পারে। অধ্যাপক চৌধুরী যেটা নিয়ে দীর্ঘদিন ধরে বলছেন এবং আজকেও সে বিষয়ে অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন। এবার
আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে এই ধরনের সামাজিক আন্দোলন আমরা দীর্ঘকাল দেখি না, এবং তার একটা পরিণাম হলো যে এতদিন পরেও আজও আমরা আর সবকিছু বাদ দিলেও সর্বজনীন সাক্ষরতাতেও তার খুব কাছাকাছিও পৌঁছতে পারিনি। সাক্ষরতার যে হার পাওয়া যায়, প্রথমত সেই সাক্ষরতা এবং প্রকৃত সাক্ষরতা বা প্রকৃত প্রাথমিক শিক্ষার মধ্যে দূরত্ব অনেক, কিন্তু যদি ওই সরকারি হারটা ধরে নিই তাহলেও আমাদের এখনো পূর্ণ সাক্ষরতায় যেতে অতিমারির আগেই অনেক দেরি ছিল, এবং এই অতিমারির ফলে খুব ভয়ঙ্কর একটা বিপর্যয় ঘটে গেছে। অন্য সমস্ত ক্ষেত্রের মতো সেই ক্ষেত্রে একেবারে বেসিক যে এডুকেশন সেখানেও বড় রকমের একটা ধাক্কা লেগেছে। তো এবারে যদি সত্যি সত্যি আমাদের এটাকে এই রিপোর্টের শিরোনামের সঙ্গে যে একটা কথা আছে যে এটা সর্বজনীন শিক্ষার একটা সুযোগও বটে, তো যদি এই সুযোগটা তৈরি করতে হয় তাহলে আমাদের সত্যি সত্যি একটা বড় রকমের সামাজিক আন্দোলন ছাড়া আমরা এগোতে পারবো না। এটা সম্ভবত আরো এই কারণে সত্যি যে এটা খুব দুর্ভাগ্যের কথা, যে কথাটা উঠেও এলো আগের আলোচনাতেও, সেটা হচ্ছে যে যাদের এই কাজটাতে ভীষণভাবে ঝাঁপিয়ে পড়ার দরকার ছিল, সরকার, তারা এই কাজটাতে বিশেষ কোনো উৎসাহ এখনো অবধি দেখাননি। এটা শুধু স্কুল খোলার ব্যাপার নয়, স্কুল খুলে দেওয়ার অনেক রকম সমস্যা আছে, সেটা আমরা সবাই জানি বুঝি, কিন্তু প্রথমত স্কুল অনেক রকম ভাবে খোলা যায়, স্কুলের কাজ অনেক রকম ভাবে চালানো যায়, অথচ সেগুলোর কথা ভাবা হয়েছে বলে আমরা অন্তত শুনিনি, আমরা কিছু দেখিনি। আর দ্বিতীয় কথা, যে স্কুল খোলা বা না খোলা বাদ দিও, যে এখানে এই রিপোর্টটির মধ্যে যে ধরনের নানা রকম সম্ভাবনার পথ দেখানো আছে সেইগুলো অনেক আগে থেকেই করা যেত, সরকারি উদ্যোগ থেকেই করা যেত, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত করা হয়নি। কিন্তু আমারও মনে হয় যে এখন ওইটা নিয়ে আর না ভেবে যে সরকার কতটা করবে কি করবে, সেটা নিশ্চয়ই সামাজিকভাবে সরকারের উপর একটা গণতান্ত্রিক চাপ তো অবশ্যই রাখতে হবে, কিন্তু তার পাশাপাশি আমাদের সামাজিক আন্দোলনের প্রয়োজনটাকে এই পরিস্থিতি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এবং সেখানে প্রাথমিক শিক্ষকরা বা সামগ্রিকভাবে শিক্ষক সমাজ, তাদের একটা মস্ত বড় নেতৃত্ব দেওয়ার একটা জায়গা আছে এখানে। সমাজের যে বৃহত্তর অংশ, তাদের সকলের, যারাই এটাতে উৎসাহ আছে, যারাই এটাতে আগ্রহী হতে চান, কাজ করতে চান, তাদের সবাইকে নিয়ে কাজটা করতে হবে। এবং শিক্ষা আলোচনার সঙ্গে থাকার ফলে এই ভরসাটা আমার ক্রমশই বাড়ছে যে আমাদের শিক্ষকরা সেই নেতৃত্ব আমাদের দিতে পারবেন। এই ভরসা নিয়েই আমি আপাতত আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ অনির্বাণদা। এরপর আমি আমাদের শিক্ষকদের মধ্যে, শিক্ষক বন্ধুদের মধ্যে একজন আছেন যিনি দীর্ঘকাল নানান বিষয়ের সঙ্গে যুক্ত এবং তার চিন্তা ভাবনাও আমাদের খুবই বিভিন্ন সময় সমৃদ্ধ করে, মনীষা বন্দ্যোপাধ্যায়। মনীষা কি আছেন এখানে? মনীষা যদি দু চারটি কথা বলেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে এবং প্রতিবেদনের ব্যাপারে আপনার যে বক্তব্য। মনীষা। হ্যালো, হ্যাঁ আছি। হ্যাঁ মনীষা। হ্যাঁ, আমি প্রথমেই বলি যে খুব বেশি কিছু আজকে বলার নেই। মূলত আমার বিশেষ কৃতজ্ঞতা শিক্ষা আলোচনা এবং এই কাজটির প্রতি এই কারণে যে শিক্ষা এবং শিক্ষক এই দুটি বিষয় নিয়ে একটা আবার সামনে আনার যে কাজ তারা করে দিলেন, এটা আমাদের জন্য খুব ভালো হলো। কেননা গত 1.5 বছর, 1.25 বছর ধরে আমাদের অবস্থা হয়েছে এইরকম যে এই সবাই অতিমারিতে নানা রকম ভাবে কাজ করছেন বা তার পরবর্তীকালে তারা আবার পুরনো জায়গায় ফিরে গেছেন। শিক্ষকরা শুধু বসে বসে মাইনে নিচ্ছেন আর ঘরে বসে আছেন, এই যে একটা ভাবনা, এবং শিক্ষা ব্যাপারটাই একেবারে সবার আলোচনার বাইরে চলে গেছিল। এটা এখানটায় আসার ফলে আমাদের খুব সুবিধা হলো। আমরা ছোট ছোট ভাবে বিভিন্ন জায়গায় কিছু কিছু কাজ করছি, সেই কাজগুলো আমাদেরকে জানেন শিক্ষা আলোচনার মধ্যেও সেটা আলোচিত হয়েছে, চলমান পাঠশালা ইত্যাদি। তাতে আমাদের মনে হয়েছিল এবং সে নিয়ে আগের দিন আলোচনাও হলো যে আমরা এই ব্যাপারটাকে কিভাবে, এই মাঝখানের জায়গাটা কি করে
আমরা সেতুটা মারতে পারবো তার অনেক আভাস এই আজকের এই বই প্রকাশ থেকে পাবো, এই আশা করে আমরা অনেকেই বসে আছি। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা সুকান্ত চৌধুরী বললেন, আমরা এটা ভীষণভাবে মনে করছি এবং বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি বলছিও, অনেক মানুষ যুক্ত হতে চাইছেন, অনেক মানুষ সেই কাজের মধ্যে যদি এটাকে এইভাবে ছড়িয়ে দেওয়া যায়, উনি যেগুলো বলছিলেন সামনে একটা উৎসবের সময় বা কিভাবে করা যায়, এটা হয়তো আরো বিশদে ভাবা যেতে পারে যে একটা ছোট্ট কোনো আবেদন করে বা কিভাবে যুক্ত করা যায়, আরো ছড়িয়ে দেওয়া যায়। এই ভাবনাটা কিন্তু আমাদের খুব সিরিয়াসলি এখন ভাবার দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ স্কুল কবে খুলবে কেউ জানি না, স্কুল খুললেও যে কি অবস্থা হবে ছেলে মেয়েদের, আমরা যারা যে সমস্ত ছেলেমেয়েরা পড়াতে যাচ্ছে আমাদের শান্তিনিকেতনে এই কাজের সাথে যুক্ত আছে বা অন্যান্য লাভপুর ইত্যাদিতে, সকলের কাছ থেকে আমরা দেখছি যে কিছুদিন যাওয়ার পরে কিন্তু আবার তারা ধীরে ধীরে একটা স্বাভাবিক ছন্দে ফিরছে, কিন্তু সে তো খুব সামান্য। বিশাল স্কুল খোলার কাজটা যখন হবে তখন যে কি হবে আমরা সত্যি কেউ জানি না। এবং সব থেকে দুর্ভাগ্যজনক যে কথাটা বললেন যে সরকার এটা নিয়ে একটা কিছু পরিকল্পনা এই সময় কিন্তু হওয়া উচিত ছিল, অর্থাৎ স্কুল পরিষ্কার করা হবে, কি করা হবে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার রিপোর্ট নেওয়া হলো, সব রকমের আলোচনা হয়ে গেল, কত তথ্য আমরা আপলোড করছি দিবারাত্র, কিন্তু কিভাবে যে খুললে পরে এই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা যাবে এই ভাবনাটা খুব জরুরি। আশা রাখছি যে শিক্ষা আলোচনার এই কাজ এবং আগামী কাজে আমরা হয়তো সেই পথটা খানিকটা খুঁজে পাবো। আর একটি কথা, ছোট্ট কথা বলতে চাই যে অনেক সময় নিয়মটা যে হ্যাঁ একজনের বেশি হবে না, দুজনের বেশি হবে না, এটা হবে না সেটা হবে না, নিয়ম তো অনেক তৈরি হয় না, যারা তৈরি করেন তারা একটা অবস্থান থেকে করেন, কিন্তু সার্বিকভাবে অন্যান্য জায়গাতে গ্রামাঞ্চলে বা আমরা যেসব জায়গায় পড়াচ্ছি সেখানে বিষয়টা যে একটু অন্যরকম ভাবে চলছে, যারা নীতি নির্ধারক তারা যদি সেটা একটু ভাবেন তাহলে খুব সুবিধা হয়। আশা রাখা যায় যে শিক্ষা আলোচনা সেই দিকে তাদেরকে একটু ভাবাতে পারে। জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ মনীষা। এরপর আমি অনুরোধ করব আরেকজন যিনি প্রতীচী ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে বিভিন্ন উদ্যোগে নানানভাবে যুক্ত থেকেছেন, শিক্ষা আলোচনারও বিভিন্ন আলোচনায় থেকেছেন, শ্রী দিলীপ ঘোষ। দিলীপ দা, আপনার যদি ভাবনাটি একটা বলেন এই শিক্ষা আলোচনার প্রতিবেদন। দিলীপ দা শুনতে পাচ্ছেন? সরি, এখানে আসলে আমি শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি দু চারটে কথা বলেন। হ্যাঁ, না প্রতিবেদনটি অন করছি। আসলে যা বলা হলো তার বাইরে তো আর খুব কিছু অ্যাড করার নেই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হলো আমি একটা দুটো জিনিসে বিশ্বাস করি না। একটা হচ্ছে যে প্রথমে একটা ডিজিটাল ডিভাইডের কথা আসছে, কিন্তু ভার্চুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যারা ডিজিটালিও খানিকটা করতে পেরেছে যেসব ছেলে মেয়েরা, তারাও যে খুব ভালো পেরেছে ক্লাসকে এটা আমার মনে হয় না। সুতরাং পিছিয়ে যাওয়াটা জেনারেল ভাবে, সাধারণভাবে প্রায় পুরো ওই এজ গ্রুপের সব বাচ্চারাই পিছিয়েছে, কম বা বেশি এলাকা ভেদে, পারিবারিক অবস্থা ভেদে তার একটা ডিফারেন্স হবে, কিন্তু পিছিয়েছে সবাই। এক নম্বর। দু নম্বর হচ্ছে আমার যেটা এখানের অবস্থা দেখে, মানে অন্য রাজ্যে, আমি ভিন রাজ্যে বসে আছি, এখানের অবস্থা দেখে এবং মাঝে কলকাতায় গিয়ে পশ্চিমবাংলায় গিয়ে যা দেখেছি তাতে মনে হচ্ছে যে ওয়ার্কলোডটা নিয়ে সরকারি শিক্ষকরা শেষ দেখেছিলেন চালু অবস্থায় স্কুল, সেই ওয়ার্কলোডটা শুধু ফিরে আসা ছাত্রছাত্রীদের নয়, যারা লো বাজেট স্কুলে পড়ছিল, প্রাইভেটে অন্যত্র পড়ছিল, তাদের একটা বড় অংশও ফিরে আসবে সরকারি ব্যবস্থায়। অর্থাৎ সংখ্যাগত ভাবেও নাম্বারটা অনেক অনেক বেশি হবে আগে যা ছিল তার তুলনায়। এটা একটা দ্বিতীয় বড় চ্যালেঞ্জ।
তৃতীয় চ্যালেঞ্জ যেটা বা তৃতীয় যে জিনিসটা আমার নিজের মনে হয় ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজড সিলেবাস দিয়ে অ্যাড্রেস করা যাবে না, কোনো স্ট্যান্ডার্ডাইজ মেথড দিয়ে অ্যাড্রেস করা যাবে না, কারণ এলাকা ভেদে এলাকার আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে নির্ভর করে সমস্যাটার চেহারা পাল্টাতে থাকবে। অতএব প্রত্যেকটা জায়গার জন্যই আমাদের লোকালাইজড মেটেরিয়ালের ব্যবস্থা করতে হবে। শিক্ষা বিভাগ ঠিক কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। আমার যে সমস্ত ভ্রাতারা আছেন শিক্ষা বিভাগে প্রশাসনে, তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সামগ্রিকভাবে এখনো যে খুব প্রস্তুতির খুব একটা চেহারা আছে আমার সেটা মনে হয়নি। অতএব আমার মনে হয় লোকালাইজ যা মেটেরিয়াল তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করেই এলাকা ভিত্তিক সলিউশন হবে, এবং স্ট্যান্ডার্ডাইজড কিছু করার চেষ্টা করলে সেটা কিন্তু আমার মনে হয় চাপই বাড়াবে, ব্যবস্থাটাকে কমাবে না। অতএব স্ট্যান্ডার্ডাইজ না করাই ভালো। যার যেরকম বলছেন, যেমন অনিতা অগ্নিহোত্রী উল্লেখ করেছেন যে ট্রাইবাল এলাকা অথবা ইভেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ভালনারেবল এলাকা, এক একটা জায়গার এক এক রকম সমস্যা হবে এবং এক এক রকম সমাধানের প্রয়োজন হবে। শিক্ষা আলোচনা একটা বড় অগ্রণী ভূমিকা নিয়েছেন, অতএব এই মডেল বিল্ডিং এর কাজটা বোধহয় তাদের চালিয়েই যেতে হবে এলাকা অনুযায়ী। আপাতত এইটুকুই। খুব বড় কাজ হয়েছে, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিলীপদা। আমরা আজকের এই অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আমরা প্রায় শেষ করে এনেছি। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ প্রথম দিকে আমাদের কিছু যান্ত্রিক কারণে, টেকনিক্যাল গোলযোগের কারণে অনেকে সম্ভবত যোগ দিতে পারছিলেন না, কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরেই ঘটে গেছে। হয়তো সবটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, কি কারণে হলো সেটা। তো যাই হোক, তো এর ফলে অনেকেই হয়তো এটা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, সেই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি, কারণ যেহেতু টেকনিক্যাল বিষয়টা আমাদের দায়িত্ব ছিল এদিক থেকে। তো যাই হোক, তো অনেকেই যোগ দিতে পেরেছেন। আমি একদম শেষের, এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি শেষ করার আগে শুধু শ্রী কুমার রানাকে বলবো, কুমার অবশ্যই নানান বিষয়ে উনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং যথারীতি এই বিষয়ে ভূমিকায় ছিলেন, এবং বলতে গেলে কুমারের অবদান এটা এতটাই আর কি আমাদের কাছে, আমরা স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছি যে কুমার এইভাবেই বলবে, আমরা স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছি, এভাবেই কাজ করবে। তো তবু কুমার যদি কিছু বলে। না, আমাদের পক্ষ থেকে ওই চন্দনা কিছু বলতে পারলেন না, উনি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দেবেন। আমার আর কিছু বক্তব্য নেই এখানে, আমি তো শুনলাম। হ্যাঁ, তো চন্দনা পরে জয়েন করতে পেরেছেন, বিভ্রাটের কারণে তখন আগে জয়েন করতে পারেননি। তো চন্দনা যদি একটু সকলকে শিক্ষা আলোচনার পক্ষ থেকে যা বলার সেইটা চন্দনাই বলে দেবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যাস, আর কিছু করণীয় নেই। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর চন্দনাদি যদি কিছু বলেন, আপনি আনমিউট করে নিন মাইক্রোফোনটা। শেষ কথাটা আমরা শ্রীমতী চন্দনা রায়চৌধুরী থেকে শুনবো। হ্যাঁ, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে মানে সঠিক সময়ে মিটিংটায় ঢুকতে পারলাম না, নানান রকম অসুবিধা, মানে কিছুতেই লিঙ্ক হচ্ছিল না। যাই হোক, তাও আমি অনেকটাই শুনলাম সকলের বক্তব্য। সুকান্ত চৌধুরী, অনিতা অগ্নিহোত্রী, অনির্বাণ চৌধুরী এবং দিলীপ ঘোষ, এনারা যা বললেন সেটা সত্যি আমরা তাদের এই সুচিন্তিত পরামর্শ আমরা গ্রহণ করলাম। শিক্ষা আলোচনার পক্ষ থেকে আমরা যতটা সম্ভব সব বিষয়গুলোকে ধরে এই অতিমারী সময়ে শিশুদের শিক্ষার বিষয়টাকে আমরা খুবই চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি এবং
তার জন্য আমরা কাজ করেছি এবং আপনারা আপনাদের যে সুচিন্তিত মতামত দিলেন আমরা সেটাকে পাথেয় করলাম। নিশ্চয়ই আগামী দিনে আমরা আরো সঠিকভাবে প্রত্যেকটা শিশুর শিক্ষা যাতে গ্যারান্টি করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই কাজ করে যাব, যথাসাধ্য প্রচেষ্টা গ্রহণ করব এর জন্য। এবং সুকান্ত চৌধুরী যেটা বলেছিলেন বা বলেছেন, আমরা তার এই কথাকে গ্রহণ করেছি শিক্ষা আলোচনার কর্মীরা, যে শুধুমাত্র শিক্ষকরা নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কাজের মধ্যে অংশগ্রহণ করানো, এইটা সামাজিক কাজ হিসাবে একটা আন্দোলন হিসাবে গড়ে তোলা, সেইটাকেই আমরা আগামী দিনে একদম লক্ষ্য স্থির করে এগোতে চাইছি। এবং আপনারা আমাদের সবসময় পরামর্শ দেবেন, সবসময় এরকম ভাবে পাশে থাকবেন। অচিন্ত স্যার তো আছেনই, তো সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। আমি বইটা একটু দেখিয়ে দেওয়া যায় সকলকে। হ্যাঁ, আচ্ছা, সে একদম শেষ করার আগে কুমার, আমি 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 ঠিক জানি না আমি সবাইকে অনুরোধ করতে পেরেছি কিনা বলার জন্য, যাদের যাদের বলার আমরা বলার কথা ছিল। যদি কিছু আরো কিছু থাকে কুমার আমাকে বলতে পারো, যদি আরো কেউ যদি বলার জন্য। কুমার, আমি ঠিক এখন আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি অনুষ্ঠান। একদম শেষে বইটি আমার সঙ্গে রয়েছে এবং ওরা আমার কাছে এটা পৌঁছে দিয়েছেন আজকেই, এবং আমি অভিভূত যে এই 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 এত কর্মকাণ্ডের মধ্যেও ওরা এই কষ্টটুকু স্বীকার করে আমার কাছে পৌঁছে দিয়েছেন। সেই জন্য আমি খুবই আগ্রহী এটা সবাইকে দেখানোর জন্য। এটা হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে ছাপার অক্ষরে, এটা দেখা যাচ্ছে এখানে। আর এছাড়া সফট ভার্সনও আছে, যারা উৎসাহী, যারা আগ্রহী আর কি, তাদের হয়তো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা যাবে। আর কিছু সংখ্যক ছাপা হয়েছে। তো এইটি হচ্ছে সেই দেখা যাচ্ছে, আশা করি। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনারা সময় দিতে পেরেছেন এবং খুবই সুচিন্তিত বক্তব্য রেখেছেন, এবং আশা করি যে শুধু শিক্ষা আলোচনার সদস্যরা নন, সবাই যারা আজকে উপস্থিত থেকেছেন সবাই কিছু না কিছু এই ভাবনার শরিক হতে পেরেছেন, এবং আগামী দিনে হয়তো আমরা এই ভাবনাটাকে আরো এগিয়ে যেতে পারবো। এবং চন্দনা যেভাবে বললেন যে মানে কাজটা বোধহয় শুরু হলো, এরপরে সবাই মিলে আরো এটাকে যাওয়ার একটা আশা রেখে আজকে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি সবাই। ঠিক আছে সবাইকে। মিটিংটা আপনি এন্ড করে দিন।